অনেকটা ডেঞ্জার জায়গা। না, আমি আর উঠতে পারবো না মনে হচ্ছে। মনে হচ্ছে যেন এখানে বোম মেরেছে। এক রাত্রে জিনেরা এসে তৈরি করেছে। সাপের কলস দেখতে পাচ্ছি এখানটায়। আমরা এখন চলে আসলাম ফুটি মসজিদে। তো এই ফুটি মসজিদে পুরো জায়গাটা ঘুরে বেরিয়ে দেখানোর চেষ্টা করব। আর সাথে নুরজামানদা আছে, ও আপনাদের সামনে এখানকার ইতিহাস সম্বন্ধে আলোচনা করে শোনাবেন। চলুন ভিতরের দিকটা দেখে আসি কি আছে। গাছ বেরিয়ে গেছে। ওরে, মনে হচ্ছে যেন এখানে বোম মেরেছে। এখানে সব বাড়ি ঘর দেখতে পাচ্ছি। অনেকটা ডেঞ্জার জায়গা তো, রাত্রে আসা যাবে না। তো এই ফুটি মসজিদটি কাটরা মসজিদের সঙ্গে কিছুটা মিল রয়েছে, কারণ তো কাটরা মসজিদে আমরা যেটা দেখেছিলাম এই কালো পাথরের যে গেট সাজানো ছিল, তো এখানেও কিন্তু সেম টু সেম। আরে এটা তো ওঠা অনেকটা রিস্কি হয়ে যাবে, অনেকটা উঁচু। তবে ট্রাই করি। তো ফাইনালি আমরা উঠে পড়লাম। তো নুরজামানদা বলছে এখানে সাপ থাকতে পারে, খুবই সাবধান। তো এই মসজিদটি কিন্তু অনেক পুরনো। এই তো সাপের কলস দেখতে পাচ্ছি এখানটায়। নুরজামানদা বলতে বলতে সাপের কলস কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি অলরেডি। ও, খুব ডেঞ্জার জায়গা, অনেক প্রাচীন এই মসজিদ, এখন প্রায় ধ্বংসাবশেষ। মুর্শিদাবাদের মধ্যে এক প্রাচীনতম বৃহৎ মসজিদ। 1740 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়েছিল। মুর্শিদ কুলি খান নাতি সরফরাজ খান তার স্মৃতি হিসাবে এটা নির্মাণ করেছেন। তো এই মসজিদ কিন্তু অনেকটাই কিন্তু ভয়ঙ্কর জায়গা, এখানে কিন্তু অনেকে আসে না, মানে এই জায়গাটা বিপজ্জনক জায়গা। আর এখানে ট্যুরিস্ট স্পট যে সিস্টেমটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে কেউ আসছেও না তেমন। তো এই জায়গাটা কিন্তু ডেঞ্জার জায়গা বলা যায়। এই যে আমরা এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, তো এখানে কিন্তু সাপ আছে। আর আপনাদেরকে অলরেডি দেখালাম, এই তো সাপের কলস দেখতে পাচ্ছি এখানটায়। তো নুরজামানদা এই ফুটি মসজিদ সম্বন্ধে কিছুটা বলো। 1739 খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার নবাব নাজিম হন মুর্শিদ কুলি খাঁর নাতি নবাব সরফরাজ খাঁ। হ্যাঁ, তিনি তার অক্ষয় কীর্তি হিসাবে এই ফুটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এবং এই মসজিদটি হচ্ছে মুর্শিদাবাদের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর মসজিদগুলির মধ্যে অন্যতম। তো এই জায়গাটা কিন্তু খুবই রিস্কের জায়গা। তো এখানে সাপের কলস, আর ওইদিকে জঙ্গল, কখন সাপ চলে আসবে। সাপ ছাড়াও আরও অনেক জন্তু থাকতে পারে, খুবই সাবধান। ওই জায়গাগুলো কিন্তু জঙ্গল আছে ওই দিকটা, এবং এটাও কখন ভেঙে পড়বে ঠিক নেই। আর এটা হচ্ছে বাইরের দিক। আর দেখুন সিঁড়ির অবস্থা। তো আমি এদিকটা দিয়ে উঠবো ভাবছি, বাট অনেকটা রিস্ক মনে হচ্ছে, কখন ভেঙে পড়বে বোঝা যাচ্ছে না। তো আর এটাও কিন্তু একটা সিঁড়ি আছে, ওঠা যায়। তো আমি আপনাদেরকে উঠে দেখাচ্ছি। সো এই জায়গাটা দিয়ে উঠবো মনে করছি, বাট ভয় লাগছে, সাপের গর্ত থাকতে পারে, অনেকটা রিস্কি একটি জায়গা বলা যায়। উফ শিট ম্যান, ভয়ঙ্কর জায়গা, অনেকটা ডেঞ্জার জায়গা। না, আমি আর উঠতে পারবো না মনে হচ্ছে, যার সিস্টেম নেই ওঠার। নবাব সরফরাজ খাঁ মুর্শিদাবাদের নবাব নাজিম হওয়ার পর মুর্শিদাবাদের শাসন ক্ষমতা তার মন্ত্রী পরিষদ বা রাজন্য বর্গের হাতে তুলে দেয় এবং তিনি লোভ, লালসা, ভোগ, তারপর
বিলাসিতা এসবে তিনি মত্ত হয়ে থাকেন। ফলে কি হয়, মুর্শিদাবাদের শাসন কার্য ভেঙে পড়ে এবং তার ফলস্বরূপ মানে তার মন্ত্রীদের সঙ্গে তার বিরোধ ঘটে এবং দিল্লির বাদশাহ মানে মুর্শিদাবাদের নবাবী শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনেন। তারপর 1740 খ্রিস্টাব্দে নবাব সরফরাজ খাঁর সঙ্গে আলীবর্দী খাঁর গিরিয়ার যুদ্ধ সংঘটিত হয় এবং গিরিয়ার যুদ্ধে সরফরাজ খান নিহত হয় এবং নবাব আলীবর্দী খাঁ বিজয়ী হন। এবং এর ফলে নবাব সরফরাজ খাঁর মৃত্যু হলে অক্ষয় কীর্তি ফুটি মসজিদ এর কাজ অসম্পূর্ণ থেকে যায়। আর এই অসম্পূর্ণ থেকে যাওয়ার ফলে মসজিদটিকে বলা হয় ফুটি মসজিদ, অর্থাৎ ফুটো, অসমাপ্ত। এবং পরবর্তীকালে মুর্শিদাবাদের কোনো নবাব মানে এই মসজিদটিকে নির্মাণের জন্য আর এগিয়ে আসেনি বা নির্মাণের কথা ভাবেনি। বলাই বাহুল্য যে মুর্শিদাবাদে নবাব মুর্শিদ কুলি খাঁ এবং তার পরবর্তীকালে নবাব হন তার জামাই এবং তার জামাই পরে তার পুত্র নবাব সরফরাজ খাঁ মুর্শিদাবাদের নবাব হন। এবং গিরিয়ার যুদ্ধে নবাব সরফরাজ খাঁ মারা যান। মুর্শিদাবাদের এখন অব্দি 19 জন মতো নবাব রাজত্ব করেছেন, তার মধ্যে উনি একমাত্র নবাব যিনি যুদ্ধে নিহত হন। ঠিক আছে। এবং এই মসজিদটির গঠনের সঙ্গে কাটরা মসজিদের গঠনশৈলীর অনেকটাই মিল আছে। এই মসজিদের চারদিকে 4টি মিনার ছিল, বর্তমানে নেই, ভেঙে পড়েছে। এবং মসজিদের যা বর্তমান অবস্থা মানে এখন প্রায় ধ্বংসের পথেই বলা চলে। গরমকালে মানে চারিপাশে জঙ্গল বেঁধে গেছে এবং এখানে অনেক নানা রকম বিষাক্ত পোকামাকড় সাপ থাকে। উপরও গম্বুজের উপরে ওঠা যায় এখনো, যে দুই ধারে যে দুটো সিঁড়ি আছে, কিন্তু মানে খুবই বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যা আছে জঙ্গলের মধ্যে জিনিসের রোমাঞ্চই আলাদা। তো এই হচ্ছে ফুটি মসজিদের পেছনের দিকটা, একদম ধ্বংসাবশেষ, পুরো রিস্কি একটি জায়গা। এখানে লোকমুখে কিছু কিছু মানে কথা শোনা যায়, যেগুলো মানে সুশিক্ষিত মানুষ অবশ্য অন্ধবিশ্বাস বলে মনে করবে। যে কেউ কেউ মনে করেন যে নবাব সরফরাজ খাঁর মৃত্যুর পর, মানে মৃত্যু বলতে তিনি গিরিয়ার যুদ্ধে নিহত হলে মানে এই মসজিদের পরে অনর্গল নাকি বাজ পড়তে থাকে এবং বাজ পড়ার ফলেই ফুটো হয়ে গেছে, এরকমটা মনে করেন। তিনি এই মসজিদটি এক রাত্রে নির্মাণ করতে চেয়েছিলেন। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই মসজিদের নির্মাণ কাজ মূলত রাত্রেবেলাতে হতো, দিনের বেলা কোনো রকম কাজ হতো না। এবং লোকমুখে শোনা যায় এখনো নাকি বলে এই মিনারের পর রাত্রেবেলা অনেক শ্রমিকদেরকে কাজ করতে দেখা যায়, কিন্তু তাদেরকে যখন হচ্ছে পুরো পারিশ্রমিক দেওয়ার টাইমে মানে ভোর রাত্রে যে আজান পড়লে নাকি বলে আর কোনো মানুষজন দেখতে পাওয়া যায় না, উধাও হয়ে যায়। মানে এটা একটা অন্ধবিশ্বাসী বলা যায়, কিন্তু এরকম অনেক মানে প্রচলিত ঘটনা, অলৌকিক ঘটনা বলা যায়, যেগুলো এখনো লোকমুখে এই লালবাগের আনাচে কানাচে ছড়িয়ে আছে। ঠিক আছে। কেউ কেউ বলে মসজিদ নাকি এক রাত্রে জিনেরা এসে তৈরি করেছে, কিন্তু সব মিলিয়ে মানে এগুলো একদমই ভ্রান্ত ধারণায় বলা যায়, কেননা এরকম কোনো রকম মানে প্রামাণ্য কোনো দলিল দস্তাবেজ কিছুই পাওয়া যায় না। বললাম, আর আমি ওই সিঁড়িতে একটু উঠতে গিয়ে ভীষণ ভয় পেলাম, কারণ ওপরে একদম যে পরিমাণ গর্ত আছে সাপের, আর তাছাড়া পুরো রিক্সের জায়গা, কখন ভেঙে পড়ে যাবে ঠিক নেই। যেহেতু এগুলো সিমেন্টের তৈরি না, এগুলো আগের যুগের সেই চুন সুরকি, তারপর মাটির গাঁথনি রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্যে আমি আর উপরের দিকে উঠলাম না, নাহলে উপরটা ঘুরে বেরিয়ে দেখানো যেত। আর উপরে এমনি তো অনেকটা জঙ্গল হয়ে গেছে। তো এই ছিল ফুটি মসজিদের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাপের আড্ডাখানা। তো আমি এখান থেকে বেরিয়ে যাব। এই অবস্থা পাথরগুলো দেখো না, ভেঙে গেছে।